একদিনের অচল অবস্থার পর দেশ জুড়ে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। কক্সবাজারে সাগর পাড়ে হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। দ্রুত এগিয়ে যাচ্ছে রেল লাইন বসানোর কাজ। 2022 সালের ডিসেম্বরে চালুর আশা। এবং ভারতীয় সিরিয়াল দেখেই সিলেটের এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা। রাজধানী ও হবিগঞ্জ থেকে পেশাদার 4 জুয়ারি আটক। লুট হওয়া 25 লাখের 10 লাখ টাকা উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দেশ জুড়ে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। মাকসুম, আপনি সহ দর্শকরা নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাল কালিতে লেখা যে ধর্মঘটটি চলছিল 72 ঘন্টার ট্রাক এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির, সেটি কিন্তু প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হয়েছে, প্রায় 3 ঘন্টার বেশি লম্বা সময় ধরে এই বৈঠকটি হয়েছে। বৈঠক শেষে যে সংগঠনগুলোর পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছিল, বিশেষ করে মালিকদের একটি আলাদা সংগঠন, যারা ট্রাক চালক আছেন তাদের আলাদা একটি সংগঠন, সেই দুটি সংগঠনের সভাপতি কিন্তু যৌথভাবে আলাদাভাবে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে এই ধর্মঘটটি প্রত্যাহার করা হয়েছে। এটি কিন্তু স্থগিত নয়, একেবারে প্রত্যাহার করা। আর তারা জানিয়েছেন, তারা যে 15 দফা দাবি জানিয়েছিলেন, এগুলো আসলে কাগজে কলমে 15 দফা হলেও এগুলোর ভিতরে যে অংশগুলো আছে সেগুলো গুণে কিন্তু 35 দফা দাবি। সেই দাবিগুলো প্রশাসনের কাছে, সরকারের কাছে জানিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সবগুলো দাবি যৌক্তিক এবং যে দাবিগুলো এখনই মেনে নেওয়া সম্ভব সেগুলো এখনই মেনে নেওয়া হবে। যে দাবিগুলো মেনে নিতে কিছুটা সময় লাগবে, কাজ করতে হবে, সেগুলো আস্তে আস্তে মেনে নেওয়া হবে। সরকারের এই আশ্বাসে তারা সন্তোষ জানিয়েছেন এবং সন্তোষ জানিয়ে যৌথভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন যে ধর্মঘটটা চলছিল, অর্থাৎ যেটি গতকাল সকাল 6টায় শুরু হয়েছিল, আগামী শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলার কথা ছিল, সেটি মাঝপথেই প্রত্যাহার করা হয়েছে। এই ক্ষেত্রে যে বিষয়টি আসছে, যেহেতু ট্রাক চালকদের যে শ্রমিক ফেডারেশন, সেই শ্রমিক ফেডারেশনে কিন্তু একাধিক সংগঠনে মিলে সেই শ্রমিক ফেডারেশন, সেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতারা আছেন যারা চট্টগ্রাম বন্দর থেকে এসেছিলেন। তাদের কয়েকজন নেতা পরবর্তীতে জানাচ্ছেন যে তাদের যে দাবিগুলো ছিল, অর্থাৎ তারা বলছিলেন তারা ট্রাক নিয়ে বন্দরে প্রবেশ করতে তাদেরকে যে ডিজিটাল কার্ডটি দেওয়া হয়, সেই কার্ডটি কিন্তু সময় সময় বন্ধ করে দেওয়া হয়, বন্দরের পক্ষ থেকে বন্ধ করে দিয়ে সেখানে তাদের 10 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত আলাদা একটা চাঁদাবাজির বিষয় আছে। সেই দাবিগুলো কার্যকরের ব্যাপারে তারা আসলে চূড়ান্ত আশ্বাস না পাওয়ায় তারা কিছুটা ক্ষোভও জানিয়েছেন। কিন্তু সব কিছু মিলে বৃহত্তর স্বার্থ চিন্তা করে তারা আসলে সকল সংগঠন একত্রে মিলে এই ধর্মঘটটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং এই ক্ষেত্রে বলছেন যে তাদের মূল যে দাবি ছিল, অর্থাৎ যখন তারা সড়কে ট্রাক কিংবা কাভার্ড ভ্যান চালান, সেখানে যে চাঁদাবাজিটা হয়, ফর্মাল ইনফর্মাল চাঁদাবাজি প্রশাসনের পক্ষ থেকে হয়, অনেক সময় পৌরসভার পক্ষ থেকে, সেগুলো বন্ধ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। সেই কারণেই মূলত তারা তাদের ধর্মঘটটি প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত মাকসুম, এ ছিল আমার কাছে সবশেষ খবর। ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন এহসান জুয়েল। বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই কথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে আলাদা একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব দেন সরকার প্রধান। এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম। মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।
উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The demographic dividend and our focus on developing skilled manpower ensures the investors here get skilled human resources at competitive prices. In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা এ দুটি বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা। আর এই দুটি বিষয়ের উপরই বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে আলাদা দুটি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বক্তব্য রাখবেন। কোভিড-19 শীর্ষক গ্লোবাল সামিটের আয়োজক মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। আর রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকটির আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল নিউ ইয়র্ক, লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। সময় সংবাদে আরও থাকছে। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ধসে পড়েছে বেশ কয়েকটি স্থাপনা, আহত অনেকে। ফাইজার মডার্নার আরও 89 লাখ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এসব টিকা আগামী মাস থেকে দেশে আসতে শুরু করবে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দেশে টিকার কোনো সংকট থাকবে না। বাংলাদেশকে কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত উপহার হিসেবে বাংলাদেশে 55 লাখ মডার্নার টিকা পাঠিয়েছে দেশটি। তবে টিকা সহযোগিতার এই ক্ষেত্র আরও বাড়াতে যাচ্ছে মার্কিন প্রশাসন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এমন আশার কথাই জানালেন। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে আরও 71 লাখ টিকা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আসা শুরু হবে আগামী মাস থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরো 71 লক্ষ ভ্যাকসিন দেবে এবং সেটি এবছরের লাস্ট কোয়ার্টার বলতে তো বোঝায় ডিসেম্বর, নভেম্বর এবং অক্টোবর, মানে আগামী মাস থেকে সেটা ডেলিভারি শুরু। কোভ্যাক্সের আওতায় আমরা 18 লক্ষ ভ্যাকসিন পাবো সামনের মাসে এবং এটা কন্টিনিউ করবে। দেশে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন 2.32 লাখ মানুষ। তবে এরই মধ্যে 24 কোটি টিকার জোগাড় নিশ্চিত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে টিকার কোনো সংকট হবে না। 24.50 কোটি মতো ভ্যাকসিন লাগবে, আমরা তার লাইন আপ করে ফেলেছি। তাছাড়া আমরা লোকাল প্রোডাকশনে, কো প্রোডাকশনে যাচ্ছি। এটা আমরা এগ্রিমেন্ট সই হয়ে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটা প্রোডাকশন শুরু হবে। আমাদের এখন ভ্যাকসিনের অত বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের বাইরেও বিভিন্ন সময় ভারত, চীন, জাপান থেকে উপহারের টিকা পেয়েছে বাংলাদেশ, যার বড় একটি অংশই এসেছে কোভ্যাক্সের আওতায়। ফারুক ভূঁইয়া, রবিন। ট্রেনে করে যাওয়া যাবে কক্সবাজার, এমন স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। দ্রুত এগিয়ে চলছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ। পর্যটকদের সেবা দিতে সাগর পাড়ে নির্মিত হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। সকালে আইকনিক স্টেশন পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানান, নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হলেও আগামী 2022 সালের ডিসেম্বরে শেষ করা হবে কাজ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, সড়ক ও বিমানপথই এখানে আসার মাধ্যম ছিল। সেই সাগর পাড়ে এবার হচ্ছে ট্রেনের দৃষ্টিনন্দন স্টেশন। কক্সবাজারের অংশে এগিয়ে যাচ্ছে রেললাইন নির্মাণের কাজ।
ঝিলঞ্জা ইউনিয়নের চান্দের পাড়ায় একটি বড়সড় ঝিনুক তৈরি করছে রেলওয়ে। ঝিনুকটির দুই অংশের মাঝে ফাঁকা থাকবে 6 তলা উচ্চতার সমান। এই ঝিনুকটির পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের স্টেশনের সব সুবিধা। হোটেল, ফুড কোর্ট এবং অন্যান্য শপিং মল সবকিছুই থাকবে এবং এটার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম হবে। স্টেশনটির দ্বিতীয় তলায় ফুট ওভারব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6 তলা স্টেশন ভবনে যাত্রীদের ওয়েটিং রুম, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মিলনায়তন সহ আধুনিক সুবিধা থাকবে এখানে। এখন আমার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে, আর প্ল্যাটফর্মের কাজটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো হোপফুলি আমরা আশাবাদী 2022 সালের ডিসেম্বর মাসে আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি হ্যান্ডওভার করতে পারবো। ইতিমধ্যে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ, চলছে তৃতীয় তলার কাজ। বুধবার দুপুরে এই আইকনিক স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হলেও আগামী 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করা হবে। উন্নত এবং আরামদায়ক যাতে আপনার ট্রেনগুলো সেগুলো থাকবে, টুরিস্টদের উপযোগী সেই ট্রেনগুলো আমরা প্রকিউরমেন্টের জন্য আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকছে 9টি রেল স্টেশন, যা হবে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, দুলহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক আগমন বহুগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে ডাকাতির পরিকল্পনাতেই সিলেটে এটিএম বুথ থেকে 25 লাখ টাকা লুট করে 4 জুয়ারি। মিশন শুরুর আগে চলে কয়েক দফা রেকি, পরে গভীর রাতে হানা দেয় বুথে। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে গোয়েন্দারা। চলতি মাসের 12 তারিখ সিলেটের ওসমানীনগরের একটি বেসরকারি ব্যাংকের বুথ। রাত 3:15 দিকে কিছু একটা আওয়াজ পেয়ে নিরাপত্তারক্ষী এগিয়ে আসেন বুথটির প্রবেশ মুখে। আগে থেকেই বাইরে ওৎ পেতে থাকা ডাকাত দল তাকে ধাক্কা মেরে ঢুকে পড়েন ভেতরে। প্রথমেই স্কচ টেপ দিয়ে বেঁধে ফেলেন নিরাপত্তারক্ষীকে। পরে 4 মুখোশধারী ডাকাত দল বুথ ভেঙে প্রায় 24,25,500 টাকা ডাকাতি করে পালিয়ে যায়। বুথ ভাঙার আগে সিসি ক্যামেরায় কালো রঙের স্প্রে মেরে দেয় ডাকাতরা, যেন ছবিতে ধরা না পড়ে ডাকাতির ঘটনা। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। 9 দিন পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ডাকাত দলটির 3 সদস্যকে। উদ্ধার করা হয়েছে 10,08,000 টাকা। গোয়েন্দারা বলছে, ডাকাতির পরিকল্পনা করা হয় কয়েক মাস আগে। দফায় দফায় চলে রেকি। ডাকাত দলের সর্দার শামীম ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে অনুপ্রাণিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। দলে ভেড়ায় আরও 3 সদস্যকে। সে আবার এই বিষয়ে অনেক দক্ষ। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিআইডি যে সিরিয়ালগুলি সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুখের মাস্ক, মাথায় ব্যবহারের জন্য গোলাপি রঙের কাপড় ও বিশেষ ক্যাপ সংগ্রহ করে। পরে সারা রাত পর্যবেক্ষণের পর ঠিক ভোর হওয়ার আগে ঝাঁপিয়ে পড়ে মিশনে। আমরা 10 লক্ষ টাকা উদ্ধার করেছি। যদিও মামলাটা হয়েছে উসমানীনগর থানা, সেখানে থানা পুলিশের রিকোয়েস্ট আমরা ধরেছি। তারা নিয়ে বাকিটা জিজ্ঞাসাবাদ করে বাকি টাকাটা কোথায় আছে আমি মনে করি সেটা তারা উদ্ধার করতে পারবে। ডাকাতিতে জড়িত বাকি সদস্যকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তবে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ কমে যাওয়ায় সশরীরে পরীক্ষা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে পরীক্ষা। করোনার দীর্ঘ বিরতির পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। পরীক্ষাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। এছাড়া আগামী 30 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে ক্যাম্পাস খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেড় বছর ধরে বাসায় আছি, তো অনেকদিন পর পরীক্ষা দিতে পারে অনেক ভালো লাগতেছে। পরীক্ষা না হলে আমরা কোনো দিক দিয়ে আগাইতে পারতেছি না। তারপরে মনে করেন যে পরীক্ষার কারণে আমরা সেকেন্ড সেমিস্টারটাও আগাইতে পারতেছি না। আমরা প্রায় 2 বছর থেকে 1 সেমিস্টারে আছি। সেশন জট হলে কেউই চায় না যে তাদের সেশন জট হোক কিংবা তারা পিছিয়ে পড়ুক। পরিপূর্ণ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব দুটা বজায় রেখে আমরা পরীক্ষা নিচ্ছি। প্রতি বেঞ্চে একটি করে এবং সেটাও একটু জেড আকৃতির জিগজ্যাগ পদ্ধতিতে বসিয়েছি, যাতে করে তাদের মধ্যে একটা নিরাপদ দূরত্ব বজায় থাকে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সকালে
রাজধানীর নিউ মার্কেটে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের আরও জানান, অল্প কিছুদিনের মধ্যেই ডেঙ্গু মুক্ত হবে রাজধানীবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এখন গত 5 দিনে 18 ভাগের নিচে চলে এসেছে, যেই প্রাথমিক পরিসংখ্যান পাওয়া যায় তার থেকে। আর সর্বমোট সামগ্রিক 30 ভাগের নিচে এবছর এখন পর্যন্ত ছিল। এখন আর এটা নিয়ন্ত্রণে চলে এসেছে, সুতরাং ঊর্ধ্বমুখী যাওয়ার আর সুযোগ নেই। আশা করছি আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণরূপে ডেঙ্গু মুক্ত হতে পারবে ঢাকাবাসী। দেখছেন সময় সংবাদ। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। এতে আহত হয়েছেন অনেকে। ভূমিকম্পে ধসে পড়েছে বেশ কয়েকটি স্থাপনা। সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসেন মেলবোর্ন শহরের বাসিন্দারা। নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকেন দিকবিদিক। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বহু পুরনো স্থাপনা। বিভিন্ন উঁচু ইমারত থেকে মানুষজন নেমে এসে আসলে এই লাইব্রেরির সামনের চত্বরের খোলা জায়গায় তারা অবস্থান নিয়েছিল। কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবাই নিরাপদে আছে। আমাদের এখানে শুধুমাত্র একজন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্ন শহর থেকে 200 কিলোমিটার দূরের একটি গ্রামে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। বিমানবন্দর থেকে নামার পরপরই ভূমিকম্পের খবর পেয়েছি আমি। সবার সঙ্গে কথা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তাদের অবস্থা তেমন গুরুতর নয়। ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত 1.5 বছরে অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে, তার প্রায় 65 ভাগ মানুষই কিন্তু মারা গেছে মেলবোর্ন এবং এর আশেপাশের এলাকায়। আজ সকালের ভয়াবহ ভূমিকম্পে মেলবোর্নের 150 বছরের পুরনো কিছু চমৎকার স্থাপনা ভেঙে গুড়িয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় এটি যে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে কোনো হতাহতের খবর আমাদের কাছে এসে পৌঁছেনি। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রথমবারের মতো ভিন্ন কোনো দেশ থেকে এসে বাংলাদেশের জাতীয়তা পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে জায়গা পেয়েছেন স্কোয়াডে। এছাড়াও দলে ফিরেছেন জুয়েল রানা, আশরাফুল রানা ও টুটুল বাদশা। দলের 10 জন ফুটবলারই বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। এর মধ্যে রয়েছেন একজন গোলরক্ষক, একজন মিডফিল্ডার, 3 জন ডিফেন্ডার ও 5 ফরওয়ার্ড। এছাড়া ঢাকা আবাহনীর 5 ফুটবলার জায়গা করে নিয়েছেন এই দলে। এদিকে সাইফ থেকে জামাল ভুইয়া ছাড়াও 3 ডিফেন্ডারকে নেওয়া হয়েছে দলে। এলিটা কিংসলেকে দলে রাখা হলেও এখনও ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাননি তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। একদিনের অচল অবস্থার পর দেশ জুড়ে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাস। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ, নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। এবং কক্সবাজারে সাগর পাড়ে হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। দ্রুত এগিয়ে যাচ্ছে রেল লাইন বসানোর কাজ। 2022 সালের ডিসেম্বরে চালুর আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়।